বাজেটের ভিতর থেকে পুরো রাষ্ট্রটা এই ছাড়ভাবে বরাদ্দ এবং আপনার করের ভিতরে না থেকে পুরো রাষ্ট্রটা কিভাবে পিছিয়ে পড়া মানুষের পক্ষে যেতে পারে, এই তাত্ত্বিক আলোচনার ভিতরে আমরা ঢুকতে চাচ্ছি। সেহেতু আমরা দেখছি কি, একটা দেখছি আমরা প্রগতিশীল যদি আর্থিক কাঠামো হয় সেটার ভিতরে, এটা লিটারেচার আছে। আরেকটা হলো যে সামাজিক সুরক্ষার জন্য যে ব্যয়ের কথা আছে, এবং সেখানে আমরা এই দুটোতেই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ইতিবাচক ইঙ্গিত আছে, আবার আমাদের এটার ভিতরে কিছু কিছু আমাদের এটার ভিতরে উদ্বেগও রয়েছে। আপনারা দেখে নিন উদ্বেগের জায়গাগুলো এখানে কি আছে। আমি এটা বেশি যাচ্ছি না, কারণ এখানে যারা আছেন তারা এগুলি বলবেন। 3 নম্বর হলো বিতরণ। শুধুমাত্র কর এবং বরাদ্দ দিয়ে এটা করা যাবে না, আপনার একটা বিতরণের সুব্যবস্থা থাকতে হবে, একজনের কাছ থেকে নিয়ে অন্যজনের কাছে দেওয়ার, এইটার একটা থাকতে হবে। আর সামাজিক সুরক্ষা প্রবৃত্তি যতই হোক, কিছু মানুষ এটার ভিতর ঢুকতে পারবে না। এটা প্রবীণ জনগোষ্ঠী বাড়ছে, তাদের কথা মনে রাখতে হবে। শিশুরা রয়েছেন, এছাড়া অন্যান্য অসুবিধাগ্রস্ত মানুষরাও আছেন, তাদের জন্য সামাজিক সুরক্ষা। এই 4টে বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। দেখুন, প্রগতিশীল কর কাঠামো, আপনার একটা জনপরিসরে সামাজিক ব্যয়, আরেকটা হলো আপনার পুনর্বন্টনের জন্য কিছু ব্যবস্থা কর এবং অন্যান্য পদ্ধতিতে, এবং সামাজিক সুরক্ষা বিশেষ করে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য। সো আমরা যেটা বলছি ইনক্লুসিভ গ্রোথের দিকে হয়তো আগাবে, কিছু ইনস্ট্রুমেন্টস হয়েছে, কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে এই মানুষগুলোকে বুঝতে হলে তাদের কিন্তু তথ্য লাগবে। বিভাজিত তথ্য যদি না থাকে তো এই মানুষগুলোর উপকার হয়েছে কি হয় নাই আমরা বুঝি না। আমাদের অন্যতম বড় অনুযোগ হলো বর্তমান সরকারের এবার বাজেটকে নিয়ে, তাদের তথ্য উপাত্ত নিয়ে যে অনেক সময় যে অপটুতা, যে অমনোযোগ এবং অনেক ক্ষেত্রে ছলচাতুরি করেছেন, তাতে আমরা খুবই মর্মাহত আছি। এবং এই তথ্য উপাত্ত নিয়ে ছলচাতুরি যদি করা হয়, তাহলে আমি শেষে বলবো, তাহলে ওই পুরনো সরকারের আমলের রাস্তাতেই কিন্তু আবার তারা হাঁটবেন। তথ্য নিয়ে ছলচাতুরি করেছিল কিন্তু আগের সরকার, কিভাবে তাদের প্রবৃদ্ধিকে বাড়িয়ে বলা, মূল্যস্ফীতিকে কম বলা, বড় বড় প্রকল্প দিয়ে দৃষ্টি সরানো, এবং তারপরে তার পক্ষ থেকে কোনো মানুষের উপকার হলো কিনা তার মূল্যায়ন না করা, এই সমস্ত পথে আগের সরকার কিন্তু গেছে। সেহেতু এই সরকার যদি ওই পুরনো পথে আবার হাঁটার আশঙ্কায় আমাদের মনের ভিতরে রয়েছে, এবং এটা সূত্রপাত হয় যে ওই তথ্য উপাত্তের ছলচাতুরি দিয়ে, সেইটার ব্যাপারে আমি সাবধান করার পক্ষপাতী, যাতে 2 বছর পরে এসে আমাদের এই কথাগুলো আবার না বলতে হয়। আমি শেষ করছি আপনাদের, সেটা হলো যে এই রকম অবস্থাতে শেষ বিচারে বাস্তবায়নটাই বড় কথা, নিঃসন্দেহে, এটা আমরা সকলেই বলেছি। তো বাস্তবায়নকে নিশ্চিত করব কেমন করে? আমরা অভিজ্ঞতা থেকে শিখেছি, বাজেট দিয়ে সরকার চলে যাবে, অর্থমন্ত্রী চলে যাবেন, আর আমরা যে যার ঘরে ফিরে যাব, এইটা হলে বাজেট বাস্তবায়ন হবে না। বাজেট বাস্তবায়ন করতে হলে একটা চাহিদার দিক সর্বদা আপনার সোচ্চার রাখতে হবে। আমাদের দিক থেকে আমাদের ক্ষুদ্র উদ্যোগে আমরা কি করতে পারি? আমরা যেটা বলছি যে এই মুহূর্তে যেই সমস্ত তথ্য উপাত্ত দিয়ে সরকার বাজেট করেছে, তাতে 30শে জুনের হিসাব কিন্তু নাই। সব কিছুই কিন্তু সংশোধিত বাজেট এবং সামষ্টিক মধ্যমেয়াদী যে পরিকল্পনা, সেটাতে গত সেপ্টেম্বর অক্টোবরের তথ্য। ওখানে ফুটনোটে, ওখানে পাদটিকায় বলেছেন যে এটার ভিতরে যুদ্ধের প্রভাব দেখা হয় নাই, আগেরটা নাই। ওনারা তো এটা তো অসত্য ভাষণ করছেন। আমাদের কাছে যদি তথ্য থাকে, ওনাদের কাছে তথ্য ছিল না কেন? এবং সেহেতু খুবই গুরুত্বপূর্ণ হলো 1 মাসের ভিতরে, 30শে জুলাইয়ের ভিতরে এই যে সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে যে প্রাক্কলনগুলো করা হয়েছে, এগুলোকে হালনাগাদ করতে হবে চলতি তথ্যের ভিত্তিতে। হালনাগাদ যদি না করা হয়, তাহলে আর্থিক শৃঙ্খলা রক্ষা করা এবং বাজারকে সিগন্যাল দেওয়া, সংকেত দেওয়ার ক্ষেত্রে দুর্বল একটা অবস্থা হবে, এবং সরকারও কিন্তু বিভ্রান্ত হবে। এটা হলো আমাদের 1 নম্বর দাবি। চলতি তথ্যের ভিত্তিতে হালনাগাদ করেন, প্রাক্কলন হালনাগাদ করেন, এবং সমস্ত লক্ষ্যমাত্রা হালনাগাদ করেন। 2 নম্বর, আমরা মনে করি যে 2009 সালে একটি আইন আমরা অনেক দাবি দেওয়া করে করেছিলাম, সেটা হলো সরকারের অর্থের সুব্যবস্থাপনার উদ্যোগ। সেইটা অনুযায়ী 3 মাস পর পর অর্থমন্ত্রীকে সংসদে বিবৃতি দিতে হবে
এই মুহূর্তে অর্থনীতির পরিস্থিতি এবং বাজেট বাস্তবায়নের উপরে এই প্রচলনে ফিরে আসতে হবে। বিগত সরকারের বিভিন্ন সময় তারা এগুলোকে অবজ্ঞা করে গেছে। গণতন্ত্রও ছিল না, সংসদও সেই রকম ছিল, বিবৃতিও হয় নাই। এইবার সেটাকে ফিরিয়ে আনতে হবে। আমি প্রত্যাশা করি 30শে সেপ্টেম্বরের ভিতরে অর্থমন্ত্রী প্রথম অর্থনৈতিক বিবৃতি দিবেন যে বাজেট শুরু হওয়ার পরে প্রথম 3 মাসে অর্থনীতি কি ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর যেটা আমাদের দিক থেকে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা একটা পার্লামেন্টারি ককাস তৈরি করছি। একটা সর্বদলীয়ভাবে পার্লামেন্টারি ককাস তৈরি করছি, যেই ককাসের ভিত্তিতে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সংসদে কথা বলার জন্য কিছু চ্যাম্পিয়ন আমরা খুঁজে বের করার চেষ্টা করব, যারা এটার পক্ষে কথা বলবে, যে কোনো দল থেকে হোক। এইটার জন্য আমরা স্পিকারের সাথে দেখা করে কথা বলেছি, এটার জন্য আমরা ডেপুটি স্পিকারের সাথে দেখা করে কথা বলেছি। ওনারা উভয়ই খুবই এটার পক্ষে আমাদের সমর্থন দিয়েছেন এবং আমি আমাদের পক্ষ থেকে, প্ল্যাটফর্মের পক্ষ থেকে সংসদ নেতা যিনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার কাছেও চিঠি লিখেছি, যাতে করে ওনারা ওনাদের সংসদ সদস্যদের উৎসাহিত করেন আমাদের পক্ষে কাজ করার জন্য। এটাও আমরা আগামীতে এগিয়ে নিয়ে যাব সংসদের ভিতরে জবাবদিহিতা স্থাপন করার জন্য। আর চতুর্থত, আপনারা জানেন আমরা রিফর্ম ট্র্যাকার করেছি। রিফর্ম ট্র্যাকারের ভিত্তিতে আমরা দেখি, সেটা হলো বিভিন্ন রিফর্ম কমিশনের রিপোর্ট আগের থেকে যেগুলিতে আমরা কাজ করেছি। 2 নম্বর হলো বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলি দিয়ে দেওয়া হয়েছে, সেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে আমরা মূল্যায়ন করব। এবং তৃতীয়ত, আপনারা জানেন যে ওই যে $9.5 বিলিয়ন যে ধার আনছে, এইটার ভিতরে ওই যে কেপিআই আছে, যে সমস্ত পারফরমেন্স ইন্ডিকেটর, পরিসম্পাদনের সূচক আছে, সেগুলো কিভাবে সরকার ব্যবহার করছে সেটা দেখব। এবং সর্বোপরি এবারের বাজেটে যেই পিছিয়ে থাকা মানুষের পক্ষে যেই সমস্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছে, সেগুলো আমরা মূল্যায়নের ভিতরে নিয়ে আসব। সেহেতু আমরা যেটা বলতে চাচ্ছি, আগে বাজেটের পরে সবাই ঘরে ফিরে যেত, আমরা এবার ঘরে ফিরে যাব না। এবার আমরা সকলে মিলে যেটুকু পাওয়ার সেটুকু আদায় করে নেওয়ার চেষ্টা করব। একটা অভ্যুত্থান উত্তর সমাজের ভিতরে বসবাস করছি, মানুষের প্রত্যাশা এখন অনেক, একই সাথে মানুষের অভিজ্ঞতাও অনেক। সেহেতু আমরা মনে করি অন্য যে কোনো সময়ের চেয়ে এইবারের বাজেটের যেই সম্ভাবনাগুলো আছে সেগুলোকে কাজে লাগাবো, যেই ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করব। এই কথাগুলো বলার জন্যই আজকে আমরা সকলে মিলে মিলিত হয়েছি।